একের বিরুদ্ধে ৫। আরও স্পষ্ট করে বলা ভালো, তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিজেপির পঞ্চপাণ্ডব। কারা এই পঞ্চপাণ্ডব? সুনীল দেওধর, বিনোদ সোনকার, দুষ্মন্ত গৌতম, বিনোদ তাওড়ে ও হরিশ দ্বিবেদী। মেদিনীপুর জোনের কিন্তু দায়িত্বে থাকবেন সুনীল দেওধর। কোন মেদিনীপুরের কথা বলছি? হ্যাঁ, সেই মেদিনীপুর, সেই শুভেন্দু অধিকারীর মেদিনীপুরের কিন্তু দায়িত্বে থাকছেন সুনীল দেওধর। বিজেপি যে সাংগঠনিক দায়িত্ব ঘোষণা করেছে, সেই দায়িত্ব ঘোষণার মধ্যে সবথেকে কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে এটাই যে সুনীল দেওধরকে, যিনি কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী লোকসভা কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন, যিনি কিনা 2014 সালে খোদ নরেন্দ্র মোদীকে বারাণসী থেকে জেতানোর দায়িত্বে ছিলেন, তাকেই কেন বিজেপি এই মেদিনীপুরের জন্য, এই শুভেন্দু অধিকারীর মেদিনীপুরের জন্য বেছে নিল? আজকে আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের বিশ্লেষণের মাধ্যমে। আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, আমি আপনাদের সঙ্গে তথাগত সিংহ। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। সুনীল দেওধরের আসল বাড়ি হচ্ছে মুম্বাইয়ে। তার বয়স এখন মোটামুটি 55 বছরের কাছাকাছি। একসময় কট্টর আরএসএস প্রচারক ছিলেন। পরে বিভিন্ন জায়গায় বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বে কাজ শুরু করেন। প্রথম বিজেপির হয়ে নির্বাচনী পর্যবেক্ষকের সলতে পাকাতে শেখেন কিন্তু তিনি গুজরাতেই, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ভালো মতো খেয়াল করুন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2013 সালে গুজরাতের দাহুদ বলে একটা জায়গায় বিজেপির ভোট কুশলীর দায়িত্ব পেয়েছিলেন এই সুনীল দেওধর। এই দাহুদ এলাকায় মোট 6টি বিধানসভা আসনের মধ্যে 5টি বরাবর কংগ্রেসের দখলে থাকতো, একটিতে মাত্র বিজেপি এখানে জিততে পারত। ইন্টারভিউতে সুনীল দেওধর নিজেই জানিয়েছিলেন যে সেই সময় নরেন্দ্র মোদী তাকে ডেকে বলেছিলেন যে এই 5 কংগ্রেসি বিধায়কে এই সংখ্যাটা 5:1 অনুপাতটা কিন্তু তাকে বদলাতে হবে। তিনি কি পারবেন? নরেন্দ্র মোদীকে তিনি আশ্বাস দিয়েছেন তিনি এই অনুপাত, দীর্ঘদিন ধরে যে অনুপাত গুজরাতের এই দাহুদ এলাকায় চলে আসছে, সেই অনুপাত তিনি পাল্টে ফেলবেন। 2013 সালের গুজরাট বিধানসভা ভোটে হয়েছিল তাই। কংগ্রেসের সব বিধায়কদের তিনি হারাতে পারেননি ঠিকই, কিন্তু 5:1 রেশিওটাকে তিনি কিন্তু নামিয়ে এনেছিলেন 3:3-তে। তারও আগে আরএসএসের প্রচারক হিসেবে দীর্ঘদিন মেঘালয়ে কাটিয়েছিলেন এই সুনীল দেওধর। গুজরাতে দাহুদে এই সফলতা তাকে কিন্তু বিজেপিতে একটা অন্য গুরুত্বপূর্ণ জায়গা করে দেয়। গুজরাতের দাহুদের পর দেওধরকে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নামানো হয়। 2014 সাল লোকসভা ভোট। 2014 সালে নরেন্দ্র মোদী দুটো জায়গা থেকে লড়েছিলেন, একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর এই উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্রটি কিন্তু নরেন্দ্র মোদীর কাছে একটা সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেই 2014 সালে দিল্লির দায়িত্বের পাশাপাশি কিন্তু একই সঙ্গে বারাণসীর লোকসভা ভোটের দায়িত্ব বিজেপির হয়ে কিন্তু এই সুনীল দেওধরকেই দেওয়া হয়েছিল। তারপরে কি হয়েছিল সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে বারাণসী থেকে নরেন্দ্র মোদী জিতেছিলেন। দিল্লির 10টা লোকসভা আসনের মধ্যে থেকে 7টাই কিন্তু ছিনিয়ে নিয়েছিলেন এই সুনীল দেওধর। তারপর তাকে দায়িত্ব দেওয়া হলো ত্রিপুরায়, সেই ত্রিপুরা যেখানে দীর্ঘদিন ধরে বাম সরকার ক্ষমতায় ছিল। ত্রিপুরায় 2013 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল মাত্র 1.54%। অন্যদিকে বাম দলগুলির মোট ভোট পার্সেন্টেজ কিন্তু ছিল প্রায় 50%-এর কাছাকাছি। কিন্তু 2018 সালে দায়িত্ব নেওয়ার পর সেই হিসেব কিন্তু পাল্টে দেন এই সুনীল দেওধর। এবার আসি বাংলা প্রসঙ্গে। সুনীল দেওধর যে এবারই প্রথম বাংলার দায়িত্বে আসছেন তা কিন্তু নয়। 2019-এর লোকসভা ভোটের আগে সুনীল দেওধর কিন্তু 1 মাসেরও কম সময়ের জন্য এই বাংলায় এসেছিলেন। সুনীল দেওধর
সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে বাংলায় কিন্তু বিজেপির ক্ষমতায় আসার জন্য জমি তৈরি হয়ে রয়েছে। সংখ্যালঘুদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য এতটাই চরমে উঠেছে যে বাংলার হিন্দুরা বিকল্প হিসেবে বিজেপিকে আগে থেকেই বেছে রেখেছে। তিনি একথাও বলেছিলেন যে আমার প্রধান কাজ হবে বুথ লেভেলে গিয়ে বিজেপি কর্মীদের মার্গদর্শন করা। 19-এর লোকসভা ভোটের আগে বাংলায় প্রচারের জন্য কিন্তু তিনি কোনো বাঙালি নেতার ওপর ভরসা রাখেননি। তিনি কি করেছিলেন? তিনি মোট 80 জন বাংলাভাষী অবাঙালিকে বাংলায় নিয়ে এসেছিলেন বিজেপির প্রচারের জন্য। সেই 80 জন বিস্তারক, আরএসএস বিস্তারককে তিনি এনেছিলেন আসাম এবং ত্রিপুরা থেকে। বিস্তারক কাদের বলা হয়? যারা অবিবাহিত, সারাক্ষণ আরএসএসের জন্য কাজ করেন। সুনীল দেওধর একসময় নিজেও বিস্তারকের দায়িত্বে ছিলেন এবং সেই বিস্তারকদের উপরেই ভরসা করে কিন্তু 19-এর লোকসভা ভোটের লড়াই জিতেছিলেন এই সুনীল দেওধর। লোকসভা ভোটের ঠিক আগে বাংলায় এসে বেশ কিছু সিপিএম এবং তৃণমূল বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেছিলেন। আর তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তৃণমূলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু একটা চোরা স্রোত রয়েছে। আর সেই রিপোর্ট কিন্তু তিনি যত্ন সহকারে পৌঁছে দিয়েছিলেন মোদি সাহদের কাছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুনীল দেওধরকেই কেন বেছে নিল বিজেপি? প্রথম যেটা বিষয় হলো সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে তৃণমূলের যত বিক্ষুব্ধ নেতারা রয়েছেন, যত বিক্ষুব্ধ বিধায়করা কথা বলছেন, দলের বিরুদ্ধে কথা বলছেন, দলের নেত্রীর বিরুদ্ধে কথা বলছেন, তাদের কিন্তু মার্গদর্শক, বিজেপির ভাষাতেই বলি যে মার্গদর্শক কিন্তু হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। ফলে শুভেন্দু অধিকারীকে যদি করায়ত্ত করা, তাকে যদি হাতের মুঠোয় করে ফেলা যায়, তাকে যদি দমিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু তৃণমূলের বাকি যে বিধায়করা, কোচবিহার থেকে শুরু করে আমাদের দক্ষিণ কলকাতা এবং ব্যারাকপুরের যে বিধায়কদের আমরা বিক্ষুব্ধ সুর, তৃণমূল বিধায়কদের যে বিক্ষুব্ধ সুর আমরা শুনতে পাচ্ছি, সেই সুরকে কিন্তু বিজেপি নিজের কাজে লাগাতে পারবে। শুভেন্দু অধিকারীকে একটা স্পষ্ট বার্তা দেওয়ারও চেষ্টা চলছে বিজেপির তরফে যে হয় আপনি বিজেপিতে যোগ দিন, নতুবা আপনার জন্য কিন্তু একটা রণনীতি আমাদের তৈরি হয়ে রয়েছে। সেই রণনীতির কিন্তু একটা ঝলক যে 5 অবাঙালিকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছে তার মধ্যে কিন্তু স্পষ্টভাবে একটা এই জিনিসটা কিন্তু বেরিয়ে আসছে। দ্বিতীয় বিষয় হলো শুভেন্দু অধিকারীর, আমরা দেখেছি যে গত লোকসভা ভোটে 19-এর লোকসভা ভোটে মেদিনীপুরের 2টি লোকসভা আসন নিজের ভাই এবং বাবার জন্য শুভেন্দু অধিকারী উদ্ধার করতে পারলেও, জয় ছিনিয়ে আনতে পারলে ভোট ব্যবধান কিন্তু কমে গেছে। আর সেই ভোট ব্যবধান বাড়ানোর জন্য, সেই হাতছাড়া হয়ে যাওয়া ভোট বাড়ানোর জন্য, ফিরে পাওয়ার জন্য কিন্তু শুভেন্দু অধিকারী লাগাতার আমরা দেখতে পাচ্ছি যে একটা জনসংযোগের জায়গা তৈরি করে নিয়েছেন। এই করোনা আবহের মধ্যেও কিন্তু তিনি প্রত্যেকটা এলাকায় ছোট বড় সব ধরনের সভাতে তিনি যোগ দিচ্ছেন এবং তা নিয়েই বিতর্ক একটা তৈরি হয়েছে। ফলে এই যে ভোট ব্যবধান, এই ভোট ব্যবধানটা কমানোর প্রক্রিয়া হিসেবে শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা হচ্ছে যে মেদিনীপুরের সংখ্যালঘু ভোটারদের কিন্তু তিনি কাছে টানার চেষ্টা করছেন। পাশাপাশি 2 মেদিনীপুরেই কিন্তু বহু সংখ্যায় অনগ্রসর সম্প্রদায়, জনজাতি সম্প্রদায়, উপজাতি সম্প্রদায়ের মানুষ রয়েছে। সমাজের এই পিছিয়ে পড়া ভোট ব্যাংককেই কিন্তু নিজের দিকে টানার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী বিভিন্ন সভা প্রচারের মাধ্যমে। বিজেপি সেটা বুঝতে পেরেছে এবং সেটা বিজেপি বুঝতে পেরেছে বলেই বিজেপি কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুনীল দেওধরকে নামাচ্ছে। কারণ সুনীল দেওধর এর আগে যেহেতু মেঘালয়ের মতো উপজাতি প্রধান রাজ্যে আরএসএসের হয়ে কাজ করে এসছেন, আরএসএসের হয়ে প্রচার করে এসছেন, ফলে তার একটা এই পিছিয়ে পড়া শ্রেণী, সমাজের পিছিয়ে পড়া ভোটারদের নিয়ে কিন্তু একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাটাই কিন্তু এবার মেদিনীপুরে কাজে লাগাতে চাইছে বিজেপি এবং সেটা যদি শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করতে হয়, শুভেন্দু যদি বিজেপিতে যোগ না দেন, তাহলে শুভেন্দুর বিরুদ্ধে যে বিজেপির লড়াই হবে সেই লড়াইয়ে কিন্তু এই পিছিয়ে পড়া ভোটাররাই কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাছাড়া সেখানকার সেই সংখ্যালঘু ভোটারদের কথা বলছিলাম যে সংখ্যালঘু ভোটাররাও কিন্তু সেখানে একটা বড় ফ্যাক্টর।
এই সুনীল দেওধর আবার সংখ্যালঘু ভোটারদের সঙ্গে একটা ভালো যোগাযোগ করতে পারেন বলে একটা সুনাম রয়েছে। কারণ বারাণসীর যত সংখ্যালঘু ভোটার 2014 সালের লোকসভা নির্বাচনে কিন্তু এই সুনীল দেওধরই বারাণসীর সমস্ত সংখ্যালঘু ভোটারদের মোদির অনুগামী করে তুলেছিলেন। ফলে শুভেন্দুর গড়ে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ এবং সংখ্যালঘু ভোটার যারা রয়েছেন তাদেরকে বিজেপির দিকে টানতে সুনীল দেওধরের থেকে ভালো লোক অন্তত বিজেপিতে আর নেই। এটা গেল দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হলো এই সুনীল দেওধরের দল ভাঙানো নিয়ে কিন্তু একটা বেশ সুনাম রয়েছে। আমরা আগেই বলেছি যে 2019 লোকসভা ভোটের আগেই কিন্তু তিনি বাংলায় এসে বেশ কিছু সিপিএম নেতা এবং তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ তিনি আজ পেয়েছিলেন। এই সুনীল দেওধর এই মুহূর্তে বিজেপির হয়ে অন্ধ্রপ্রদেশেরও দায়িত্বে রয়েছেন। সেই অন্ধ্রপ্রদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবাবু নাইডুর যে টিডিপি, সেই তেলুগু দেশম পার্টি থেকে কিন্তু একটা বড় রকমের ভাঙন তিনি ধরিয়ে ফেলেছেন। ফলে সুনীল দেওধরের যে এই যে দল ভাঙানোর যে একটা বিশেষ ক্ষমতা, বিশেষ প্রতিভা, সেই প্রতিভাটাকে কিন্তু এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লাগাতে চাইছেন বিজেপি নেতারা। সুনীল দেওধর যদি সেই কাজটা করে ফেলতে পারেন, কারণ সুনীল দেওধরের কিন্তু অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রয়েছে এবং বিজেপির মধ্যে একটা প্রচলিত কথাই হয়ে গেছে যে তিনি নাকি অসম্ভবকে সম্ভব করতে পারেন। সেই অসম্ভবকে সম্ভব করার যে প্রক্রিয়া, সেটা যদি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু হয় তাহলে এর থেকে কিছু ভালো হতে পারে না। ফলে এই সুনীল দেওধরকে দিয়েই কিন্তু এবার শেষ চেষ্টা চালাতে চলেছে, মরিয়া চেষ্টা চালাতে চলেছে বিজেপি, যে যাতে শুভেন্দু অধিকারীর মতো বিক্ষুব্ধ নেতাকে বিজেপিতে টেনে আনা। সত্যি যদি শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে থাকেন, তিনি যদি সত্যিই একটা সাজানো ছকে না কাজ করে থাকেন, তাহলে কিন্তু সেই সুযোগটা পেতে বিজেপি কিন্তু মরিয়া উঠেছে এবং যে কারণে এই সুনীল দেওধরকে কিন্তু মেদিনীপুরের দায়িত্বে লাগাচ্ছে বিজেপি।